আর নিজের পদে থাকতে চাচ্ছে না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কি হচ্ছে সেনাবাহিনীতে, কি হচ্ছে দেশের রাজনীতিতে, কি হচ্ছে দেশের ভবিষ্যৎ, কোথায় যাচ্ছে, মিলে একটা ঐক্য হয়েছে। এই ঐক্যের লক্ষ্য হচ্ছে প্রফেসর ইউনূসকে তাড়ানো, ভাগানো তাড়াতাড়ি। এতে স্যার পক্ষেরই লাভ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, গত 5ই আগস্ট ছাত্র জনতা তীব্র আন্দোলনের মুখে পড়ে স্বৈরশাসক শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করেন। শেখ হাসিনার ভারত প্রত্যাবর্তনের পর থেকেই জেনারেল ওয়াকার ক্যান্টনমেন্টে বিভিন্ন সময় এনসিপির ঊর্ধ্বতম নেতাকর্মী হাসনাত আবদুল্লাহ ও এবার সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডেকেই পদত্যাগ ও আওয়ামী লীগের প্রত্যাবর্তন আগামী নির্বাচনে অংশগ্রহণমূলক নির্বাচনে চাপ প্রয়োগ করেছেন জেনারেল ওয়াকার কোথা থেকে এই শক্তি অর্জন করে অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদের উপরে হামলা বা অ্যাটাক করছেন এবং দেশের গণতান্ত্রিক রোডম্যাপ নিয়ে নাড়াচাড়া দিচ্ছেন জেনারেল ওয়াকার? এই তাগিদ বা এই অধিকার কি রাষ্ট্রীয় নীতিতে তার রয়েছে? তাহলে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রে ভারতীয় রয়ের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখেই অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে জেনারেল ওয়াকার। সর্বশেষ ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্যান্টনমেন্টে ডেকে পদত্যাগের জন্য কতটা চাপ প্রয়োগ করা হয়েছে এবং আগামী ডিসেম্বরের মধ্যে ডক্টর ইউনূসকে মাঠ থেকে সরিয়ে যাওয়ার জন্য কি পরিমাণ আলটিমেট করেছে সেনাপ্রধান ওয়াকার, বিস্তারিত জানবো রিপোর্টে। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে নিউজ দেখেন, একটা বিএনপি নির্বাচন নিয়ে ঈদের পরে আন্দোলনের কৌশল যেন প্রফেসর ইউনূসকে চাপে রাখা যায়। ইন্ডিয়ার বক্তব্যে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মধ্যে দিয়া সব বিষয়ের নিষ্পত্তি চায় ভারত, যেন বাংলাদেশ ভারতের একটা প্রদেশ। আর ওয়াকারের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত। মিল দেখতে পান? হ্যাঁ, মিল হচ্ছে এদের মধ্যে একটা কমন জিনিস, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন। আমি বলছি ওয়াকার, বিএনপি, আওয়ামী লীগ আর ইন্ডিয়া, এই চারটা মিলে একটা ঐক্য হয়েছে। এই ঐক্যের লক্ষ্য হচ্ছে প্রফেসর ইউনূসকে তাড়ানো, ভাগানো তাড়াতাড়ি। এতে স্যার পক্ষেরই লাভ। রাষ্ট্রটায় কোনো সংস্কার হবে না, যা আগে ছিল তাই থাকবে। ঘুরে মাগুর চ্যাং, আর্মির জেনারেলরা যে আকাম করছে, গুম খুনে যুক্ত ছিল, সেটার বিচার হবে না। জুলাই আগস্ট বিপ্লবে ওয়াকারের আর্মি গুলি করে মানুষ মারিছে। গতকালই নেত্র নিউজে একটা রিপোর্ট আসছে, 5ই আগস্ট সকালে আর্মি টার্গেট কইরা মাথায় গুলি কইরা মানুষ মারছে, টার্গেট কইরা, বিনা উস্কানিতে। এই যে এটা দেখে নিয়েন, খুব ভালো রিপোর্ট করছে এটা। এগুলার বিচার যেন না হয়, এইটা ওয়াকার চায়। যারা গুম খুনে যুক্ত ছিল তাদের যেন বিচার না হয়, বিডিআর হত্যাকাণ্ডের যেন বিচার না হয়। শুনেন তার মুখেই। এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সংঘটিত। ফুল স্টপ। এখানে কোনো ইফ এবং বাট নাই। এই ওয়াকারের নেতৃত্বেই প্রাণঘাতী অস্ত্র দিয়া বিক্ষোভকারীদের গুলি করে মারা হয়েছে। আয়নাঘর ভিজিট করতে বাধা দিছে প্রফেসর ইউনূসকে। নিজে গেছে ভিজিট করতে, ওই গেছে ভিজিট করতে। ওর আর্মি অফিসাররা তো এই কাজ করেছে, ওই গেছে, যায় নাই। হাসনাতকে ডাইকা হুমকি দিছে, পরিশুদ্ধ আওয়ামী লীগ আনবে। ইন্ডিয়া সিকুট দিছে ইনক্লুসিভ নির্বাচন করে। ওয়াকার এরপর থেকে কে হুয়া করে সিকুট দিচ্ছে ইনক্লুসিভ নির্বাচন করে। এই ঐক্যে বিএনপির কি লাভ? সে আর একটা আওয়ামী লীগ হয়ে উঠতে পারবে, ফ্রি স্টাইলে লুটপাট করবে, ভোটার ছাড়া নির্বাচন করবে, গুম খুন শুরু করবে। করছিল তো 2 কোটি নাকি ভোটার, না 1.5 না 2 কোটি ভোটার, ভুয়া ভোটার তালিকা করছিল। ক্রসফায়ার করবে, ক্রসফায়ার তো শুরু করছিল বিএনপি, জানেন তো। এটা নিয়ে আসিচ্ছে আর একটা এপিসোড কইরা। আওয়ামী লীগের লাভ, তার বিচার হবে না। এত জুলুম চালানোর পরে যে দলটা নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কথা ছিল, সে আবার ফিরে আসবে রাজনীতিতে। 75-এর পরে ফিরে আসিছে যেভাবে সেইভাবে। আর ইন্ডিয়া, হাসিনা যা দিছে, যা ইন্ডিয়া সারা জীবন মনে রাখবে, সেটা অব্যাহত থাকবে। সে নদী শুকাবে, সীমান্তে বাংলাদেশি নাগরিক মারবে, বাংলাদেশের বাজারে তার পণ্য বেচবে, ভোমা পেঁয়াজ খাওয়াবে 300 টাকা কেজিতে। তারপরে বলবে তোমাদের রান্নাঘরে চলে না আমাদের খাবার ছাড়া, আমরাই তো তোমাদের খাওয়ায় বাঁচায় রাখতেছি। রোগী ধরে নিয়ে যাবে ইন্ডিয়ায়। তারপরে বলবে আমাদের এখানে না আসলে তোমাদের গতি কি? চিকিৎসাই তো হবি না তোকে। বাংলাদেশের চাকরির বাজারে সব টপ পজিশন গুলো নিয়ে নেবে। আর কি ট্রানজিট নেবে বাংলাদেশের মধ্যে দিয়া। এই তো প্রফেসর ইউনূস অসংখ্যবার বলছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দিবে। এই সময়টা লাগবে তার সংস্কার করতে। এটা সহ্য হতেছে না, কারণ সংস্কার করলে তো সেই রাষ্ট্রে যথেচ্ছাচার চালানো যাবে না, ভারতীয় আধিপত্য চালানো যাবে না, লুটপাট চালানো যাবে না, আয়না ঘর বানানো যাবে না। এই সংস্কার কেন দরকার একটু বুঝে দেখি, আসেন। রাষ্ট্র কিছু প্রতিষ্ঠানের মিলিত শক্তি।
একটা বিল্ডিং যেমন থামের উপরে খাড়ায় থাকে না, রাষ্ট্র দাঁড়ায় থাকে ইনস্টিটিউটের উপরে। যেমন ধরেন আদালত একটা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান, আমলাতন্ত্র বা ব্যুরোক্রেসি একটা প্রতিষ্ঠান, মিডিয়া একটা প্রতিষ্ঠান, সেনাবাহিনী একটা প্রতিষ্ঠান, পুলিশ একটা প্রতিষ্ঠান, এমনকি বাজার একটা প্রতিষ্ঠান, অর্থনৈতিক ব্যবস্থা একটা প্রতিষ্ঠান, শেয়ার মার্কেট একটা প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন একটা প্রতিষ্ঠান। এগুলো কিসের উপরে টিকে থাকে, কার্যকর থাকে কিভাবে? একটা জিনিসে, একটা মাত্র জিনিসে এগুলো কার্যকর থাকে, সেটা হচ্ছে ট্রাস্ট বা বিশ্বাস। আপনার আদালতের উপরে বিশ্বাস থাকতে হবে যে আপনি ওখানে যে ন্যায় বিচার পাবেন। পুলিশের কাছে গেলে আপনি নিরাপত্তা পাবেন, বিশ্বাস থাকতে হবে। নির্বাচনে অবাধে ভোট দিতে পারবেন, এই বিশ্বাসটা থাকতে হবে। প্রশাসনের কাছে গেলে বিনা ঘুষে সেবা পাবেন, এই বিশ্বাস থাকতে হবে। আর্মি আমার রাষ্ট্রকে নিরাপত্তা দেবে, এই বিশ্বাসটা থাকতে হবে। সরকারি হাসপাতালে গেলে রোগের সুচিকিৎসা পাবেন, এই বিশ্বাসটা থাকতে হবে। শেয়ার মার্কেটে গেলে নিরাপদে বিনিয়োগ করতে পারবেন, এই বিশ্বাসটা থাকতে হবে। বাজারে স্বাস্থ্যসম্মত নিরাপদ পণ্য পাবেন সুলভে, এই বিশ্বাসটা থাকতে হবে। তো আপনি কি এইগুলা পান? পান না। আপনি ভোট দিতে পারেন? পারেন না। ঘুষ ছাড়া ফাইল নড়ে? নড়ে না। বাজার ফাংশন করে? করে না। আপনাকে চাঁদা দিতে হয় ব্যবসা করার জন্য। ব্যাংকে টাকা রাখলে লুট হয়ে যায় সেই টাকা। শেয়ার মার্কেটে আপনার টাকা লুট হয়ে যায় বছরের পর বছর। ওয়াকার বলে আর গুলি চালাবে না সেনাবাহিনী, আর সেই দিনই নিরস্ত্র শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করা মানুষকে টার্গেট করে মারে ওয়াকারের সেনাবাহিনী। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। জেনারেল ওয়াকার, এদিকে ভারতীয় র, এদিকে বিএনপি ও রাজনৈতিক কিছু দল ডক্টর মোহাম্মদ ইউনূসকে মাঠ থেকে সরাতেই তারা একজোট হয়ে ডক্টর ইউনূসের পদত্যাগ নিয়ে নানান ছিনিমিনি খেলা শুরু করেছে এবং ভারতীয় চাপের কারণে জেনারেল ওয়াকার বিএনপিকে সাথে নিয়ে ডক্টর ইউনূসকে তখনই ক্যান্টনমেন্টে পদত্যাগের চাপ প্রয়োগ করেছেন। আসুন সর্বশেষ যমুনায় কি ঘটেছিল সেদিন রাতে বিস্তারিত আপডেট জানবো আমরা রিপোর্টে। প্রধান কর্মকর্তাদের সাথে দেশের রাজনীতি, নির্বাচন এবং কূটনীতি নিয়ে কথা বলেছেন। এই কথার একদিন পরেই শোনা গেল যে আর নিজের পদে থাকতে চাচ্ছে না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কি হচ্ছে সেনাবাহিনীতে, কি হচ্ছে দেশের রাজনীতিতে, কি হচ্ছে দেশের ভবিষ্যৎ, কোথায় যাচ্ছে কি? আমাদের প্রশ্ন হচ্ছে যে আপনি ডিফেন্স জার্নালিস্ট হিসেবে অনেকদিন কাজ করেছেন, এখন একটা ডিফেন্স জার্নালকে সম্পাদনা করেন। আমাদের প্রশ্ন হচ্ছে যে একটা অফিসার অ্যাড্রেস করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, কিন্তু সেই অফিস অ্যাড্রেসটা কি প্রক্রিয়ায় গণমাধ্যমে এলো? এটা কি জেনারেল ওয়াকারের নির্দেশেই লিক করা হলো? এটা কি ইচ্ছা করে এটাকে দেওয়া হলো? এটা সোর্স কি? আমি প্রায় অনেকগুলি পত্রপত্রিকা, অনেকগুলি গণমাধ্যম আমি বিশ্লেষণ করে দেখছিলাম, বেশিরভাগই প্রায় একই ধরনের কথা বলেছেন। সেই কথাটা আমি আপনাদের একটু দর্শকদের উদ্দেশ্যে একটু শোনাই। সেখানে উপস্থিত সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে এগুলি জানা গেছে। এখন আমিও যে বুঝতে চেষ্টা করছিলাম যে সেই একাধিক কর্মকর্তারা কারা এবং তারা সবাই কেন এক ভাষায় কথা বললেন। যদি বললেনই, সেনাবাহিনীর তো একটা কথা জানানোর একটা মাধ্যম আছে, আইএসপিআর আছে, বা সেনাপ্রধান নিজেও এটা বলতে পারতেন। এটা না বলে এই ইনফরমেশনগুলি দেয়ার উৎসটা কোথায় এবং যুক্তিটা কি? যদি সেটা সেনাপ্রধান বা সেনা হেডকোয়ার্টার নির্দিষ্ট কতগুলি পয়েন্ট বলে দেয় যে এগুলো জনগণের জানা উচিত, তখন সেটা দিতে পারে। আর যেটা আপনি বললেন যে এই জিনিসগুলো এভাবে আসলো কিভাবে, এটা বিভিন্ন সোর্স থেকে আসলো কিভাবে, হ্যাঁ এটা আসতে পারে। তার কারণ আমিও আগে যখন দৈনিকী ছিলাম আমিও দেখেছি যে এ ধরনের অনেক জিনিস এরকম ভাবে বের হয়, আসে। কেননা সোর্স গুলো তৈরি করে, আপনি একজন সাংবাদিক, আমিও একজন সাংবাদিক, সোর্স তৈরি করে একটা সাংবাদিকের ক্রেডিট, এবং সোর্স গুলো সবসময় থাকে, বিভিন্ন সোর্স থেকে এগুলো নিতে হয়, এটা সাংবাদিকের কাজ। এবং যখন এই আগে আমরা দেখতাম যে অনেক ঘটনা ঘটেছে, আইএসপিআর কোনো কথা বলছে না, আইএসপিআর কে যখন জিজ্ঞেস করতাম আমরা যে ঘটনাটা কি হয়েছে, আইএসপিআর বলতে এখন আমরা কোনো নির্দেশনা পাইনি, আমরা অফিসিয়ালি কিছু বলতে পারবো না। তো সেজন্য তো আমরা সাংবাদিকরা বসে থাকতে পারতাম না, আমাদের তথ্য দরকার, আমাদেরকে ঘটনাগুলো জানানো দরকার জনগণকে। তো তখন আমরা বিভিন্ন সোর্স দিয়ে, আমাদের অবশ্যই অফিসারদের সাথে সোর্স থাকে, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সোর্স থাকে, এমনকি আইএসপিআর এর মধ্যেও সোর্স থাকে। সেখান থেকে আমরা সেই জিনিসগুলোকে। আপনি কি খেয়াল করেছেন যে এই মেসেজগুলি প্রতিটি আলাদা আলাদা গণমাধ্যমে ছাপা হওয়া মেসেজগুলি প্রায় একই রকম? মনে হচ্ছে এটা কোন একটা নির্দিষ্ট জায়গা থেকে এটি এসছে। আমার প্রশ্নটা সরল যে জেনারেল জামান, আমি বলছি, জি জি বলেন। আমি সেটা বলছি, এটা একরকম হওয়ার একটা কারণ হতে পারে। তার কারণ আমাকে কয়েকজন সাংবাদিক এরকম বিভিন্ন জায়গা থেকে ফোন করেছিলেন যে এরকম জিনিস এসছে, হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়েছে যে জিনিসগুলো ঠিক কিনা। আমি দেখলাম যে সবগুলো একই রকমের হওয়ার একটা কারণ হতে পারে কোনো একজন বা দুজনের কাছে বা একজন এই জিনিসটা পেয়েছে, পাওয়ার পরে তারা এটাকে তৈরি করেছে। তৈরি করার পরে আমরা যে বিটগুলা করি, প্রতিরক্ষা বিটও তো কিছু সাংবাদিক গ্রুপ করে, আমরা তো এগুলো একজন আরেকজনের সাথে শেয়ার করতাম। যেমন দেখা গেছে আমি অনেকগুলো ঘটনা কভার করতে গিয়ে দেখেছি যে আমি হয়তো পেয়েছি
পেয়েছি, অন্যরা পায়নি। তখন আমি ওই সাংবাদিকদের যারা অন্য পত্রিকায় ছিল তারা রিকোয়েস্ট করতো আমাদেরকে একটু দেন। তা আমি যেটা লিখেছি সেটাই হয়তো তাদেরকে পাঠিয়ে দিয়েছি তাড়াহুড়া করে, যে ঠিক আছে আপনারা এটা দেখে এখান থেকে আপনারা বানান। এটার একটা সম্ভাবনা আছে। আরেকটা জিনিস যেটা আসলে আপনার কথাতে যেটা আমি বুঝতে পারি যে আপনি আসলে জানতে চাচ্ছেন যে এটা ইন্টেনশনালি এরকম ভাবে করা হয়েছে কিনা। এখন যদি ইন্টেনশনালি করা হয়ে থাকে সেটা তো আমরা কোনো প্রমাণ হাজির করতে পারবো না। আমরা যেটা করতে পারবো যে আমরা সাংবাদিক হিসেবে বিভিন্ন পত্রিকার কাজ ছিল, সংবাদপত্রে যারা এই দিকটা দেখে, যে রিপোর্টটাকে জনগণের সামনে নিয়ে আসা, এবং তারা সেটা নিয়ে আসছেন। এখন আপনি যদি এটাকে আমি বলি যে অন্যান্য মন্ত্রণালয়ের যে রিপোর্ট গুলো হয় সেই রিপোর্ট গুলাও তো অনেকটা একই রকম হয়। আপনি একইভাবে যায়, একইভাবে একই বিটের সাংবাদিকরা যারা অর্থনৈতিক বিট করে তারা একজন একটা পেলে কিছু হলে কেউ আবার কাউকে দেয়ও না, এক্সক্লুসিভ কিছু হলে কেউ আবার কাউকে দেয়ও না। হ্যাঁ, মানে এরকম ঘটনা সেটা হচ্ছে যদি সেনাপ্রধানের অফিসিয়াল অ্যাড্রেস আমি অন্তত লিক করতে পারতাম আমার সোর্সের সাথে কথা বলে, আমি এটা কাউকে শেয়ার করতাম না, দ্যাটস ফর শিওর। যদি এটা পারতাম, সেটা এক একজনের মানে এই থাকে একই রকম। যেমন আমি যে 2-3 জন আমাকে যখন পাঠিয়েছে, আমিও দেখেছি প্রায় একই রকম। একজন আমাকে পাঠিয়েছে একটা জিনিস যে ইংরেজিতে কিছু লেখা, সেটা ইংরেজি পত্রিকারই একজন পাঠিয়েছিলেন যে এটা ঠিক আছে কিনা। তা আমি ওটার সাথে আবার যে বাংলায় আমাকে যে পাঠিয়েছে আমি দেখছি যে তার সাথে আবার কিছুটা একটু এদিক ওদিক আছে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।